আমরা 2015 সালে পেয়েছি, এখন 2021 সাল। সরকারি নিয়ম মোতাবেক 5 বছর পরে 5 বছর পর পর পে কমিশন পাওয়ার কথা। এটা তো আমাদের প্রাণের দাবি, আমাদের দাবি করতে হবে না। এটা আমরা যেহেতু প্রধানমন্ত্রীর কর্মচারী, এটা আমরা আপনাদের সরকারের নিয়ম অনুযায়ী পাওয়ার কথা। কিন্তু আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে দীর্ঘ 11টি বছর পরে পে কমিশনের জন্য এখনো আন্দোলন করতে হচ্ছে। কেন? আমরা কেন এত নিষ্পেষিত হব? আমাদের তো আপনারা পে কমিশন আমাদের নিয়ম অনুযায়ী 5 বছর পরে দেওয়ার কথা। আমরা যে মালিক ভাই জানেন, আরো আমাদের নেতৃবৃন্দ জানেন যে এখন যে পে কমিশনের একটা রূপরেখা আমরা বিভিন্ন অনলাইন পত্রিকা থেকে শুরু করে অনলাইনে দেখতে পাচ্ছি। বিভিন্ন রূপরেখা আমরা সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা, 60,000 টাকার মতো একটা দেখছি। এটা কতটুকু সত্য আমরা জানি না, এটা আমরা মিডিয়াতে যা পেয়েছি তাই বলছি। কিন্তু আপনারাই বলেন, এখনো যদি আমাদেরকে যে এই 20,000 টাকা দিতে হয়, 20,000 টাকা যদি পে কমিশন দেন, তাহলে তো আমরা যদি 2টা বছর 2টা পে কমিশন পাওয়ার কথা অলরেডি 2015 সালের পরে 5 বছর পরে দিলে অলরেডি 2টা পে কমিশন পাওয়ার কথা। এই 20,000 টাকা দিলেও কি আসলে কি আমাদের কি এটা হচ্ছে? তারপরেও আমাদেরকে 20,000 টাকা যদি দেয়, আমরা যদি 20,000 টাকা যদি পাই, তাও আমাদেরকে চলতে হবে, তাও আমরা খুশি, তাও আমরা চাচ্ছি যে আমাদের এই পে কমিশনটা বাস্তবায়ন হোক কোনোভাবেই, যেন যারা কি করছেন বিভিন্ন রকম চক্রান্ত করছেন তারা যেন সফল হতে না পারে। আমি মালিক ভাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যারা কেন্দ্রে আছেন তারা সরকারের সাথে কথা বলছেন, বিভিন্ন সময় কথা বলেছেন, আপনাদের কাছ থেকে আমরা শুনবো আমরা কতটুকু আশাবাদী হতে পারি 31শে জানুয়ারির মধ্যে পে কমিশন পাচ্ছে কিনা। আসলে আমরা এখানে যারা আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা যারা আছি আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আমাদেরকে প্রয়োজনে রাজপথে নামতে হলে আমরা রাজপথে নামবো। 31শে জানুয়ারির মধ্যে যদি আমাদের পে কমিশন বাস্তবায়ন না হয়, আমাদের গেজেট প্রকাশিত না হয়, তাহলে আমাদেরকে কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে নামবো, কর্মবিরতি দিব, যাই প্রোগ্রাম আসুক আমরা সেই প্রোগ্রামের সাথে একত্রতা করব। চট্টগ্রামের মানুষ হচ্ছে যে আন্দোলনের মাধ্যমে আমরা সবকিছু আদায় করে নিতে পারবো। কেননা এই যে আমরা এখন যেখানে বক্তব্য দিচ্ছি তার অল্প কিছু কতটুকু দূরেই সেই প্রীতিলতা, সূর্য সেনের সেই প্রীতিলতা এখানে আত্মহতি দিয়েছিল। তৎকালীন ইউরোপিয়ান ক্লাব, এই শাহজাহান সংঘের মাঠের পাশে যে ক্লাবটি আছে, সেই ইতিহাস আমরা এখানে সকলেই জানি। আমরা সেই সূর্য সেন প্রীতিলতা থেকে উৎসাহ নিয়ে আমরা সেই ওনাদের সংগ্রামে আন্দোলনের সাহসী সৈনিক যা আছে, ওনাদের যা দেখেছি সেখান থেকেও শক্তির সাহস নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। পে স্কেল বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্দরের সাহসী কণ্ঠস্বর জনাব মোহাম্মদ রেজাল কবির আলমগীর ভাইকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিনিয়র শিক্ষক অসিত বরণ ধর। আমি অসিত বরণ ধর ভাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত সুধী, আজকের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আজকের এই আয়োজিত সভার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালেক সাহেব, মুখপাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, উপস্থিত প্রধান বক্তা জনাব আসিকুল ইসলাম সাহেব, যুগ্ম মহাসচিব সাহেব, উপস্থিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আজকের সবার আমার প্রিয় সঞ্চালক ভাই এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত, আজকের একই দাবির প্রেক্ষিতে আমরা এখানে সমবেত হয়েছি। সম্মানিত সুধী, দীর্ঘদিন শোষণ এবং বঞ্চনা, দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য এর জাতাকলে পিষ্ট হয়ে আমরা বাংলাদেশের 22 লক্ষ সরকারি কর্মচারী একই দাবির প্রেক্ষিতে সমবেত হয়েছি। এই দাবি একদিনে আসেনি,
আমাদের অর্থনৈতিক বৈষম্য এবং সরকারের কর্মচারীদের প্রতি মনোযোগ কমে যাওয়ার প্রেক্ষিতে দীর্ঘদিন আগে 2015 সালে একটা পে স্কেল আমরা পেয়েছিলাম। আমি একজন এমপিওভুক্ত শিক্ষক। আমরা শুধু পে স্কেলের শুধু স্কেলটুকুই পেয়ে থাকি, বেতনও পাই খুব সামান্য। তারপরেও আমরা শিক্ষাদান পদ্ধতিতে এই সবের কোনো পরিচয় দিই না, আমরা নিরবিচ্ছিন্নভাবে শিক্ষাদান করে যাই। সম্মানিত সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের এই দাবির প্রেক্ষিতে আজকে এই সমবেত অনুষ্ঠানে আমি মূলত আজকের প্রধান বক্তা এবং প্রধান অতিথি সাহেবকে একটু সচক্ষে দেখার জন্য এখানে হাজির হয়েছি এবং আপনাদের শুভকামনা, আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য হাজির হয়েছি। আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আমাকে অনুপ্রাণিত করেছেন যারা, আজকে তাদের এই দুজন ব্যক্তিত্ব, তাদের প্রতিদিনের যে লাইভ ভিডিওগুলো প্রচার করেন, আমি এইগুলোর নিয়মিত একজন দর্শক। জনাব মালেক সাহেব এবং আশিকুল ইসলাম সাহেব এর ভোরের আলো 71 নামক যে পেজটি আছে, আমি প্রায় প্রতিদিনই সময় পেলে একবার করে তারা কি নতুন কথা বলেছেন সেগুলো একবার করে দেখি। এতে করে আমার কাছে এটাই অনুপ্রাণিত হয়েছে এবং আমি আশ্বস্ত হয়েছি যে তাদের এই আন্দোলনের যে কর্মপন্থা সরকার এবং কর্মচারী সবাইকে ঠিক রেখে যে সুন্দর পন্থা, এটা আমার কাছে খুবই গ্রহণযোগ্য এবং খুবই ভালো লাগে, তাই আমি এদেরকে অনুসরণ করে থাকি। আজকে 2015 সালে যে পে স্কেল আমাদেরকে দিয়েছে, এরপর থেকে কি আমাদের নিত্য পণ্য, আমাদের আবাসিক ঘর ভাড়া, আমাদের সন্তানদের লেখাপড়ার খরচ, চিকিৎসার খরচ, এগুলো কি সেই 2015 সালে যেরকম ছিল সেরকম আছে? আমি প্রশ্ন করতে চাই, তাহলে তার মধ্যে সামঞ্জস্য করে কেন এর মধ্যবর্তী একটি পে স্কেল আমাদেরকে দেওয়া হলো না? তাহলে সিদ্ধান্ত এটাই, আমাদেরকে ঠকানো হয়েছে। আমরা আর ঠকতে চাই না। আমরা চাই অতি দীর্ঘ সময়, অনতি দূর সময়ের মধ্যে আমাদের দাবির এই বাস্তবায়ন করা হোক। আমরা সরকারকে সবিনয় অনুরোধ জানাবো, সরকারি 22 লক্ষ কর্মচারী, তার সাথে আছে 1 কোটি পরিবারের সদস্য। আমাদের দুঃখ কষ্টের কথা একবার বুঝে নিন এবং অতি সত্বর আমাদের এই দাবি মেনে 31শে জানুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারি করুন। এখন একটা তালবাহানা শুনছি যে একটা বাস্তবায়ন কমিটি গ্রহণ করতে হবে। সে বাস্তবায়ন কমিটি 3 থেকে 4 মাস সময় নেবে। এগুলো যাচাই বাছাই হবে, তারপর বাস্তবায়ন হবে, এরপরে বিভিন্ন কার্যকলাপ। এত দীর্ঘসূত্রিতার প্রয়োজন কি? আমরা বৈষম্যের অবসানের জন্য সবাই মিলে দীর্ঘ সময়ের স্বৈর শাসককে বিদায় করে সমান অধিকার নিশ্চিত করার জন্য আপনাদেরকে বসিয়েছিলাম। এখনো আপনাদের উপর আমাদের আস্থা আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কথা বলছি না। আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্রে বিশ্বাসী, অন্যায়ের প্রতিবাদী, এই মর্মে বিশ্বাস করি। গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটাই আমার রাজনৈতিক পরিচয়। সম্মানিত সুধী, আজকে আমার বক্তব্যে আমি 2টো পার্ট বলবো। একটা হচ্ছে কেন এই পে স্কেল, এর মধ্যে আমি এটার উত্তর দিয়েছি। পে স্কেল আমাদের অর্থনৈতিক যে স্বাধীনতা আছে, অর্থনৈতিক যে টানাপোড়েন আছে, এটাকে নিষ্পত্তি করার জন্য অতি দ্রুত এটার বাস্তবায়ন চাই। এখন কথা হচ্ছে আমরা কিভাবে সেটা বাস্তবায়ন করতে পারবো, আমাদের কি কর্মপন্থা হতে পারে। আমরা যেহেতু শান্তিপূর্ণভাবে এর এক সুন্দর বাস্তবায়ন চাই, তাই আমাদেরকে আমাদের মাননীয় প্রধান অতিথি সাহেব এবং প্রধান বক্তা সাহেব আজকে এখানে উপস্থিত আছেন। আমি তাদেরকে আজকে সচক্ষে দেখলাম, আমার ভালো লাগলো। আমি মূলত আজকে
তাদেরকে একটু দেখার জন্য এসেছি। প্রতিদিন তো মোবাইলে দেখি, আজকে না হয় একটু সামনে দেখে যাই, এই জন্য এসেছি। তারা যেভাবে আমাদেরকে প্রচারণাগুলো দিচ্ছেন, তাদের বক্তব্যের মূলে এটাই থাকে যে অনলাইন যে লাইভগুলো দেয়, আমি যদি ভুল না করে থাকি, সেটা হচ্ছে আমরা সরকারি এই প্রজ্ঞাপনগুলোকে প্রচার করতে হবে, আমাদের প্রচুর পরিমাণ প্রচার করতে হবে, যাতে যারা আজকে এই প্রজ্ঞাপনকে বিলম্বিত করার জন্য কমিটির মধ্যেও লোক থাকতে পারে, এবং আমরা যদি অ্যাক্টিভিস্ট সক্রিয় থাকি, তাহলে যারা এর বিপক্ষে কাজ করে তারা নিষ্ক্রিয় হয়ে পড়বে। এই জন্য আমাদেরকে সক্রিয় থাকতে হবে অনলাইনে, বিশেষ করে অনলাইন মিডিয়া যারা দেখে। বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষ অনলাইনে একবার কথা বলে, অনলাইনে একবার বিচরণ করে, তাই অনলাইন সক্রিয়তাটা আমাদেরকে বাড়াতে হবে। প্রতিদিন আমাদেরকে তাদের প্রচার করা ভিডিওগুলো এবং লেখাগুলো কমপক্ষে শেয়ার করতে হবে, নতুন কিছু লিখতে হবে একই মতো করে। তাহলে সরকার বুঝে নেবে যে যারা বিপক্ষে আছে তাদের চেয়ে যারা পক্ষে আছে এদের লোক বেশি, অতএব তারা আমাদের পক্ষে আসবে। এবং সরকার দিতে চাইলে, সরকার যদি আমাদেরকে এই পে স্কেল দিতে চায়, তাহলে কোনো বাস্তবায়ন কমিটির প্রয়োজন নাই আমি মনে করি। তারা অনেক কিছু করেছে, এর বাইরে এটাও করতে পারবে। $32 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে, আরো অনেক কিছু আছে, অনেক উন্নতি হয়েছে। পদ্মা সেতু থেকে প্রতিদিন অনেক টাকা ওঠে, এই টাকা যাচ্ছে কোথায়? আপনারা দুর্নীতি বন্ধ করুন, তাহলে সব সম্ভব হবে। এই টাকা দিয়ে সবকিছু করা যাবে। আমরা চাই অতি সত্বর আমাদের পে স্কেল বাস্তবায়ন হোক। পরিশেষে আমি ধন্যবাদ জানাবো আজকের এই সুন্দর আয়োজনটা যারা করেছেন সংগঠকবৃন্দ। সেদিনও আমি লক্ষ্য করেছিলাম, যারা আমরা প্রথম ওই দিন প্রেস ক্লাবে যে সম্মেলনটা অনুষ্ঠানটা করেছিলাম, তারা শূন্য থেকে একেবারে, ওখানে প্রথমে গিয়ে দেখি মাত্র 4-5 জন ছিল। আমাদের সাব্বির ভাই এবং আমাদের কাজল ভাইকে আমি দেখেছিলাম, আরো অনেক মেহেদি হাসান ভাই ওরা ছিল। খুব সুন্দর সময়ের মধ্যে তারা খুব কৃপ্ততার সাথে, দ্রুততার সাথে, একেবারে নির্ভুলভাবে ওই অনুষ্ঠানটা পরিচালনা করেছিল এবং আয়োজন করে ফেলেছিল। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকেও তারা করতে পেরেছে এবং এটাই প্রমাণ করেছে যারা রিয়েলি দেয়ার অর্গানাইজার। আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা ভবিষ্যতেও তাদের সঙ্গে থাকবেন, আমিও থাকবো। তাহলে ভবিষ্যতে এই দাবির প্রেক্ষিতে বা বিভিন্ন ভবিষ্যৎ দাবিগুলোর প্রেক্ষিতে তাদের সাথে থাকলে তাদের হাত শক্তিশালী হবে এবং আমাদের সবার জন্য সেটা ভালো হবে। পরিশেষে আগত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং এই একটা আশাবাদী ব্যক্ত করব, পে স্কেল দিতে হবে এবং দিতে হবে। সরকারকে এটা আমাদেরকে বাস্তবায়ন করে দেখাতে হবে। ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ সবাইকে। ধন্যবাদ অসিত বরণধর ভাইকে। দাবি মোদের একটাই, 31শে জানুয়ারির মধ্যে গেজেট চাই। দাবি মোদের একটাই, 31শে জানুয়ারির মধ্যে গেজেট চাই। আমরা কর্মচারীরা আমরা আমাদের অধিকারে এক বিন্দু ছাড় দেব না। আমরা আমাদের অধিকার নবম পে স্কেল ইনশাল্লাহ আদায় করে ছাড়ব। অসিত বরণধর ভাই আসলে আমাদের যেভাবে বললো, উপস্থাপন করলো, বিষয়টা হচ্ছে চট্টগ্রাম মহানগরী হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর শহর এবং বাণিজ্যিক রাজধানী। আমরা চট্টগ্রাম শহরে আসছি অল্প কিছুদিন হয়। আপনারা জানেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনে খুব রিসেন্টলি একটা নিয়োগ হয়েছে। আমরা প্রায় 74 জন জয়েন করেছি। আমরা তরুণ প্রজন্ম, স্বাভাবিকভাবেই আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে সোচ্চার। আমাদের এই কাদের ভাই আছে, আমি আছি, আব্দুর রহিম মামুন ভাই আছে, জহিরুল ইসলাম, আরো অনেকে আছে, সকলের নাম বলতে চাচ্ছি না। আমরা তরুণ প্রজন্ম ঢাকায় বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম। তো আমরা স্বাভাবিকভাবেই যেহেতু পে স্কেল আমাদের অধিকারে বলে কথা, আমরা সবাই প্রেস ক্লাবের সামনে আসছিলাম ওই দিনকে। তো দেখলাম যে দ্বিতীয় বৃহত্তম নগরী কয়েকজন ব্যক্তি আছে, তেমন কোনো আয়োজন নাই। আমাদের চিরাচরিত যেটা স্বভাব, আমরা শুরু করে দিলাম। ইনশাল্লাহ আমরা সফল হয়েছি। ভবিষ্যতেও আমরা আপনাদের সহযোগিতা, উপস্থিতি, অংশগ্রহণ সবকিছু কামনা করছি। ইনশাল্লাহ আমাদের অধিকারের পক্ষে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বর, আমরা কথা বলে যাব এবং আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দেব না। সম্মানিত উপস্থিতি, আজকের সময় স্বল্পতার কারণে সকলকে সুযোগ দিতে পারছি না এবং যারা আসবেন তারা সংক্ষিপ্তভাবে আপনাদের বক্তব্য শেষ করবেন, কারণ আপনারা জানেন ঢাকা থেকে আমাদের যে প্রধান আলোচক মহোদয় আছেন, প্রধান অতিথি মহোদয়,
তাদেরকে সময় দিতে হবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম রেলওয়ের পরিচিত মুখ, আজকের এই প্রোগ্রামের অন্যতম সংগঠক জনাব মোহাম্মদ রমজান আলী ভাই। জনাব মোহাম্মদ রমজান আলী ভাইয়ের উদ্দেশ্যে সবাই করতালি দেই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে শীর্ষক আলোচনা সভায় আসতে পারছি। আপনারা আসছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চৌধুরী মালেক ভাই, মুখপাত্র বাংলাদেশ সরকারি কল্যাণ ফেডারেশন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আশিকুল ইসলাম ভাই, যুগ্ম মহাসচিব। আসলে আমাদের এখানে আসার কথা ছিল না, এই সময় আসছি খুব মনে দুঃখ নিয়ে। ভালো নেই আমরা কেউ, ভালো থাকতে পারতেছি না। বিশ্বাস করবেন, একটা কথা যদি বলি, আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারতাছি না টাকার অভাবে। আমার মনে হয় সেটা আমার একা সমস্যা হচ্ছে না, এটা আপনাদের সবারই সমস্যা হচ্ছে। আজ আমাদের দীর্ঘ 11 বছর পর যখন পে কমিশন গঠন করে রিপোর্ট জমা দিল, কিছু লোক উঠে পড়ে লেগে গেছে এটাকে ভাঙচাল করার জন্য। সুশীল সমাজ, অর্থনীতিবিদ। আচ্ছা, আপনারা বেসরকারি খাতে যে 2-3 বছর পর পরে বেতন বাড়ায়, তখন তো তারা কিছু বলে না। আমাদের 11 বছর হয়ে গেছে, এখন তাদের চোখে লেগে গেছে, তাদের মহা সমস্যা হয়ে যাচ্ছে। দেশ নাকি অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। তাহলে আমরা খাবো কি? আমরা খাবো কি? কিন্তু আমি মনে করি সমস্যা কিন্তু আমাদের মধ্যে আছে। যেমন ঢাকাতে মহাসমাবেশ আয়োজন করা হয়েছিল, আমি সেখানে গেছিলাম। 30 থেকে 35 হাজার লোকের বেশি হয় নাই, কিন্তু আমরা কিন্তু 22 লাখ কর্মচারী। কেন যাচ্ছি না আমরা? আমাদের ক্ষুধা নাই? মানে আমরা কি মনে করি যে বসে থাকবো, আরেকজনে আদায় করে দিব, পরে খাবো? না, হবে না। আপনাকে আদায় করতে হলে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে অবশ্যই যখনই কেন্দ্রীয় নেতারা কোনো কর্মসূচি ঘোষণা করে সেখানে অবদান রাখতে হবে। আপনি এবং আপনার পরিবার নিয়ে কর্মসূচিতে থাকতে হবে, তবেই না আপনি এটা আদায় করতে পারবেন। আমাদের এই সরকার আমাদের প্রতি আন্তরিক, সেটা আমি জানি। আন্তরিক বিদায় উনি এত কিছু করছে। এখন কিছু সংগঠন বাধা দিচ্ছে বা কিছু ব্যক্তি বাধা দিচ্ছে। আমরা যদি জোরালো আন্দোলন করতে পারি, আমরা যদি জোরালো কর্মসূচি করতে পারি, আমার বিশ্বাস এই সরকার আমাদের দাবি অবশ্যই পূরণ করবে। আপনারা কি আমাদের দাবির সাথে একমত আছেন? আপনারা কি কর্মসূচি দিলে সবাই অ্যাক্টিভ থাকবেন? আপনারা কি মাঠে নামবেন? তাহলে আমি বিশ্বাস করি অবশ্যই অবশ্যই আমাদের প্রজ্ঞাপন জারি হবে। আমি ফার্স্ট এই মঞ্চে বক্তব্য দিচ্ছি, আমার জীবনে কখনো আমি মঞ্চে বক্তব্য দিই। আমার হার্টবিট কাঁপতেছিল যে কি বলে ফেলবো, কিন্তু আমি কিন্তু অলরেডি ভালোই বলছি। মানে কেমনে ভালো বললাম, এটা আমার মনের দুঃখ থেকে বলছি, এটা আমার চাওয়া থেকে বলছি। আসসালামু আলাইকুম। আমি আর বক্তব্য বিরত করতেছি না। আমাদের প্রধান অতিথি আছেন, প্রধান বক্তা আছেন, এই বলে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রমজান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক, আমাদের অনুপ্রেরণা, আমাদের কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভাই। জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভাইয়ের উদ্দেশ্যে সবাই জোরে করতালি দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা। উক্ত আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের আশা ভরসার বাতিঘর, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের সকলের প্রিয় জনাব আব্দুল মালেক ভাই, মুখপাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা উপস্থিত আছেন, যিনিও সংগ্রামের মধ্যে দিয়ে
এই পে স্কেল নিয়ে কাজ করে যাচ্ছেন। এই কমিশন গঠন করার আগ থেকে জনাব আশিকুল ইসলাম ভাই, যুগ্ম মহাসচিব, ওয়ান প্রশাসনিক কর্মকর্তা, বাস্তবায়ন ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি, মুখপাত্র, মিডিয়া সেল, বাংলাদেশ তৃতীয় সহকারী কর্মচারী সমিতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিগণ এবং মঞ্চে ভূমিষ্ঠ আমার সামনে আমার সহকর্মী, চট্টগ্রামে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, সকলকে জানাই আমার সালাম এবং হিন্দু ভাইদের আদাব। আসলে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় যেহেতু কম, একটু পর আজান হয়ে যাবে। তো আমি মাত্র দুইটি কথা বলবো যে আপনারা জানেন সব থেকে একটা কষ্টের বিষয়, পে স্কেল কি শুধু মালিক ভাইয়ের দরকার, আশিক ভাইয়ের দরকার, বা যারা এখানে উপস্থিত হয়েছে তাদের দরকার, নাকি সব 22 লক্ষ মানুষের দরকার? সব থেকে কষ্টের বিষয় যখন তারা কেন্দ্রীয় কোনো কর্মসূচি ডাক দেয়, কেন্দ্রীয় কোনো কর্মসূচির উদ্যোগ নেয়। চট্টগ্রাম এইরকম একটা বিভাগীয় শহর, যাকে বলে বাণিজ্যিক রাজধানী, এত বড় শহর যেখানে সর্বোচ্চ প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি এবং সরকারি ব্যবস্থাপনা এখানে আছে। তারপরও এর গত যে প্রোগ্রামটা গিয়েছিল প্রতীকী অন্বেষণ, আমরা জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলাম, চট্টগ্রাম জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলাম, সেখানে যায় আমরা উপস্থিতি পাইনি। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে এবং আমাদের সহকর্মী এবং আমাদের প্রতিষ্ঠানে এই মেসেজটি পৌঁছাইছি যে পরবর্তী সময়ে যদি কোনো প্রোগ্রাম হয় এবং কেন্দ্রীয় পর্যায় থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, আমরা সকলে উপস্থিত থাকব এবং আজকে এখানে যারা উপস্থিত আছি নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনার জায়গা থেকে ওই প্রতিষ্ঠানের সবাইকে হাজির করবেন। পারবো কি ইনশাল্লাহ বলেন? আর দুঃখের বিষয় আরেকটু বলতে হয় যে পে স্কেল আজকে দরকার, ডিসি, এসপি, বড় বড় কর্মকর্তা, ওসি, সকলের আজকে পে স্কেল দরকার। কিন্তু আজকে রাজপথে আছে কারা? এই তৃতীয় চতুর্থ শ্রেণীর 11 থেকে 20 গ্রেডে যারা আছে তারাই আজকে রাজপথে। যদি আজকে স্বতঃস্ফূর্ত ভাবে সবার অংশগ্রহণ থাকতো তাহলে দ্রুত পে স্কেল বাস্তবায়ন হয়ে যেত। আপনারা জানেন 23 জুলাই 2025 সালে সরকার পে কমিশন গঠন করে। আজকে 25 সাল অতিবাহিত হয়ে গেছে, 2026 সাল। তো আমরা সামনে যত জাতীয় নির্বাচন, আমরা অনেক আশাবাদী। একটা পে কমিশন জমা দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখছেন। তো আমরা কর্মচারীরা বারবার বৈষম্যর বেড়াজালে আমরা আছি। তো এই কথা বলবো না, আগে আমাদের যতটুকু যে পরিমাণ পে কমিশন রিপোর্ট দিছে, আমি আহ্বান করব এটাই যেন বাস্তবায়ন হয়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বিশেষভাবে আহ্বান করব, তারা যদি এই পে কমিশন বা এই পে স্কেল বাস্তবায়ন করে যায়, তাহলে তাদের এই সরকার থাকাকালীন সর্বোচ্চ বড় কাজ একটা হবে, সব থেকে বড় একটা অর্জন হবে এটা। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আবারও সবাইকে সালাম জানিয়ে এবং মালিক ভাই এবং আমাদের আশিক ভাই, তারা অনেক দূর পথ অতিবাহিত করে আসছেন, তাদের কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। এবং পরিশেষ আবারও বলবো, চট্টগ্রামে যদি আমরা পরবর্তীতে কোনো উদ্যোগ নেই এবং কেন্দ্রীয় কর্মসূচির ন্যায় যদি কোনো ডাক আসে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো, আপনারা সকলে উপস্থিত থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল কাদের ভাইকে। এখানে কারো কোনো ব্যক্তি স্বার্থ জড়িত নয়, এখানে আছে আমাদের সকলের ঐক্যবদ্ধ স্বার্থ, আমাদের বাঁচার দাবি। তাই আমরা সকল কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা আমাদের দাবিগুলো আদায় করব। আগামী দিনে যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যত কর্মসূচি ঘোষণা করা হবে, ইনশাল্লাহ চট্টগ্রামে বসে আমরা বাস্তবায়ন করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের অন্যতম আহ্বায়ক, অন্যতম সংগঠক জনাব মোহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ রেলওয়ে। আমাদের পেছনে বিসমিল্লাহির রহমানির রহিম। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি
এখানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য দপ্তর থেকে আগত সকল আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, সকলকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমার পিছনে যে যারা বক্তৃতা দিচ্ছেন, আমাদের মূল কথা একটাই, আমাদের টার্গেট একটাই, টার্গেট হবে এটাই, 31 জানুয়ারির মধ্যে আমরা পে স্কেল চাই। যদি 31 জানুয়ারির মধ্যে পে স্কেল না হয়, কেন্দ্রের নির্দেশ ক্রমে যদি রেল বন্ধ করতে হয়, বন্দর বন্ধ করতে হয়, কর্ণফুলী গ্যাস বন্ধ করতে হয়, অন্যান্য সরকারি ডিপার্টমেন্ট যদি বন্ধ করতে হয়, ইনশাআল্লাহ আমরা বন্ধ করে দেব। দাবি আমাদের একটাই, বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা কর্মচারীরা অনেক 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 ভালোবাসি, কারণ বিগত 11 বছরে আমাদের কোনো পে স্কেল হয় নাই। আপনি আসার পরে আমাদের কর্মচারীদের কথা চিন্তা করে পে স্কেলের গঠন করছেন। অতএব আমরা চাই 22 লক্ষ কর্মচারী, 3 কোটি পরিবার, আমরা আপনার হাত দিয়ে পে স্কেল যে সোনার হরিণ, এটা আমরা নিতে চাই। অচিরেই সকল কর্মকর্তা কর্মচারী ভাই যারা আছেন, এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলের প্রতি আমার আকুল আবেদন, সময় বেশি দিব না কারণ অনেক সময় হয়ে গেছে। প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, যদি 31 জানুয়ারির মধ্যে পে স্কেল না হয়, কেন্দ্রের দিক নির্দেশনা অনুযায়ী আমরা সকল কর্মসূচি আমরা সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ। তো সকলে আমরা একতা বলতে আছি, সকলে আমরা একতা বলতে আছি, সকলে একতা বলতে আছি ইনশাআল্লাহ। আমার এক কর্মচারী ভাইয়ের যদি কোনো ক্ষতি হয়, ইনশাআল্লাহ আমি মেহেদী হাসান কথা দিলাম, প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে কর্মচারী ভাইয়ের কোনো ক্ষতি হতে দিব না ইনশাআল্লাহ। সকল কর্মচারী ভাই আমরা এক, আমাদের দাবি একটা, পেটে খিদা আমাদের খাবার দিতে হবে, আমাদের পেটে খিদা আমাদের খাবার দিতে হবে। পাগলকে যেরকম খাবার না দিলে, যেরকম পাগলে যেরকম করে, পাগলের কোনো বিচার নাই, পাগলের কোনো বিচার নাই। অতএব আমাদের পেটে খিদা যদি আসে, চলে আসছে, কারণ আমরা পেটে খিদা নিয়ে সহ্য করতে পারতেছি না। পাগলকে খেপায়েন না, পাগল যদি খেপে তাহলে আর কোনো কিছু করার থাকবে না। এখনো সময় আছে, পে স্কেল গঠন করতে তদন্ত কমিটি গঠন করা লাগে না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি চাইলে আমাদেরকে দিয়ে দিতে পারেন, কমিটি গঠন করার প্রয়োজন নেই। সকলেই এখানে যারা উপস্থিত আছেন, সকলের কাছে অনুরোধ, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে কেন্দ্রের ডাক অনুযায়ী আমরা সকলে অ্যাক্টিভ থাকবো এবং দাবি মোদের একটাই, পে স্কেল চাই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দাবি মোদের একটাই, 31 জানুয়ারির মধ্যে পে স্কেল চাই। ইনশাল্লাহ অবশ্যই কেন্দ্রীয় কমিটি ঘোষিত যদি আগামী দিনে কোনো কঠোর কর্মসূচি আসে, কর্মবৃদ্ধি অবরোধের মতো যদি কঠোর কর্মসূচি আসে, ইনশাল্লাহ আমরা চট্টগ্রামবাসী কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের আলোচিত ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানের প্রিয় ব্যক্তিত্ব, অত্যন্ত সুবক্তা, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মোহাম্মদ আশিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব 1 প্রশাসনিক কর্মকর্তা, বাস্তবায়ন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ও মুখপাত্র, মিডিয়া সেল, বাংলাদেশ 3য় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। আমরা সবাই জনাব আশিকুল ইসলাম ভাইকে জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। দাবি মোদের একটাই, 31 জানুয়ারির মধ্যে গেজেট চাই। দাবি মোদের একটাই, বাস্তবায়ন করবে কারা? পে কমিশন গঠন করছে যারা। গেজেট নিয়ে তালবাহানা, গেজেট নিয়ে তালবাহানা দিতে হবে, দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক তার আলোচনা রাখবেন আমাদের মাঝে।
বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু রাসূল কারীম আম্মা বাদ। উপস্থিত আজকের এই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম শাখার আয়োজনে পে স্কেল শীর্ষক বাস্তবায়ন আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মেহেদী হাসান বাংলাদেশ রেলওয়ে কর্মরত রয়েছেন। সঞ্চালনায় আছেন জনাব মোহাম্মদ রফিকুল হাওলাদার কর্ণফুলী ডিস্ট্রিবিউশনে। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সবার নাম তো জানি না, সবাইকে আমার প্রিয় কর্মচারী ভাইরা, সহযোদ্ধা সবাইকে সচিত্রে সালাম, আসসালামু আলাইকুম। আসলে খুব কষ্টের এবং দুঃখের পরিতাপের বিষয়, আমরা দীর্ঘদিন ধরে এই পে কমিশনের জন্য এমন কোনো কাজ নাই আমরা করি নাই। সেই 2019 সাল থেকে শুরু করে প্রত্যেকটি উপজেলা, জেলা শহরে, বিভাগীয় শহরে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি করেছি, মহাসমাবেশ করেছি এবং স্মারকলিপি দিয়েছি। তার ফলশ্রুতিতে বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আমরা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান, তিনি এবং তার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ অনুধাবন করলেন 2013 সাল থেকে এই যাবৎ পর্যন্ত আমাদের কোনো পে স্কেল নাই। বর্তমান যে পরিস্থিতির দ্রব্যমূল্য বিবেচনায় প্রত্যেকটা জিনিসের দাম 4 ডবল 5 ডবল হয়ে গেছে, সেই প্রেক্ষিতে আমাদের গরিব কর্মচারীদের কথা চিন্তা করে তিনি কিন্তু একটি পে কমিশন গঠন করেছিলেন। সেজন্য সারা বাংলাদেশের 22 লক্ষ থেকে 30 লক্ষ বেতনভুক্ত কর্মচারী, বেতনভোগী কর্মচারীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এমন একটি মাহেন্দ্রক্ষণে আসলে বিগত সময়ের পে স্কেল 1.5 বছর 2 বছর লেগে যেত পে কমিশনের রিপোর্ট জমা দিতে। বর্তমান সরকার কিন্তু 6 মাসের আগেই আমাদের এই পে কমিশনের রিপোর্ট জমা দিয়েছেন। কিন্তু আমরা অনেক আন্দোলন, অনেক পরিশ্রমের ফসল এই পে কমিশন থেকে পে স্কেল। আমার এখানে শ্রদ্ধেয় শিক্ষক কিন্তু অনেক কথা বলেছেন, আমার সিবিএ নেতা, আপনার বন্দরের বিভিন্ন বক্তার কথা আমি শুনছিলাম। এই কথাগুলো হলো আমাদের বাঁচার কথা, বাস্তব কথা, যা আমাদের বাস্তব জীবনের প্রতিফলন প্রতিটি বক্তারা তুলে ধরেছেন। আজকের এই সমাবেশে এবং এই আলোচনা সভায় আমি সরকারের কাছে অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যেহেতু এই বাংলাদেশকে বৈষম্য দূর করার জন্য দায়িত্ব নিয়েছিলেন, প্রতিটি সেক্টরের বৈষম্য কিন্তু দূর হয়েছে, কিন্তু সরকারি কর্মচারী অঙ্গনে ব্রিটিশ পিরিয়ডের আমল থেকে যে আইনগুলো এবং যে সংস্কারগুলো প্রয়োজন তা এখনো কিন্তু হয় নাই। আমরা কি দেখতে পেলাম, সরকারি কর্মচারী 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের যে বৈষম্য, সেই বৈষম্যের বেড়াজালে কিন্তু আমরা আটকিয়ে রইলাম। অথচ প্রত্যেকটা এই মাসের পর মাস, দিনের পর দিন আমরা কিন্তু পে স্কেলের জন্য কম আন্দোলন, কম পরিশ্রম করি নাই। আমাদের এই আন্দোলন এবং এই চিল্লাচিল্লির ফলে কিন্তু সরকার আমলে নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা এত কিছু করলাম অথচ আমরাই বঞ্চিত হয়ে গেলাম। কিরকম বঞ্চিত? আগে ছিল 2015 পে স্কেলে 8,250 টাকার, পরবর্তী ধাপ 500 টাকা, নাকি? এবার এসে দেখেন 20,000 পরবর্তী ধাপ 500 টাকা, ঠিক 250 টাকা বৃদ্ধি করেছে। আমরা কি এরকম সংস্কার চেয়েছিলাম? আমরা কি এমন পে স্কেল চেয়েছিলাম? আমরা পে কমিশনের কাছে আশা করেছিলাম, আমরা মাননীয় চেয়ারম্যান ডক্টর জাকির আহমেদ স্যারকে বলেছিলাম, মাননীয় স্যার
আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের যে ৮,২৫০ থেকে পরবর্তী ধাপ ৮,৫০০ টাকা, পরবর্তী ধাপ ৮,৭০০ টাকা, এই যে ধাপগুলো 11 থেকে 20 গ্রেডে ৬,৩০০ টাকা। আমি আমার শ্রদ্ধেয় স্যার যারা আছেন, সচিব স্যার থেকে শুরু করে 10ম গ্রেড পর্যন্ত, আমি তাদের সমালোচনা করব না। আমি সে পার্থক্যটুকু বলতে চাই যে 1 থেকে 20 গ্রেডের পার্থক্য 63,000। দেখেন 10ম গ্রেডে 16,000, পরবর্তী ধাপ 22,000। এই যে, অথচ আপনার কত? 250 টাকা। এর বৈষম্য কি মেনে নেওয়া যায়? এটা কি বৈষম্য না? আমরা ভেবেছিলাম মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার এই পে কমিশনের সংস্কার করবেন, সরকারি কর্মচারীদের সংস্কার করবেন, তাদের পদ পদবীর সংস্কার করবেন, কিন্তু দেখতে পেলাম যে লাউ সেই কদু। এখন আমরা যেহেতু সরকার এটা করে ফেলেছে, সরকারের অনেক সুযোগ আছে, আমরা চাই সরকার মহোদয় দ্রুত সময়ের মধ্যে এই পে কমিশনের গ্যাজেট করবেন। কারণ আমরা ভেবেছিলাম যে 20 থেকে 19 গ্রেডের পার্থক্য কমপক্ষে 1 থেকে 1,500 টাকা হবে, কিন্তু সেটা হলো 500 টাকা। এটা দিয়ে তো হয় না, এভাবে তো হয় না। কারণ 1,28,000, এখানে পার্থক্য 1,60,000, আমাদের সাথে পার্থক্য 1,28,000। তো তারপর এখানে দেখা যাচ্ছে 11 থেকে 20 গ্রেডের পার্থক্য হলো 5,000 টাকা। তাহলে আগের থেকে কি পার্থক্য কমলো না বাড়লো? তাহলে সরকার মহোদয়ের কাছে, যেহেতু আপনারা পে কমিশন গঠন করেছেন, আপনারা, আমি বলবো, কিছু কিছু মহামানবের আগমন ঘটে যারা পৃথিবীকে আলোকিত করে যান তাদের সৃষ্টির সমারাধনা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আসলে কি উনি কি ভোটে দাঁড়িয়েছেন? তাহলে ওনার তো আর হলো যে আমি যদি এখন এটা করি, কর্মচারীদের বেতন বৃদ্ধি করি, তাহলে তো অনেক দ্রব্যমূল্যের সে বিভিন্ন কথাবার্তা, ভোট পাবো না, এই ভয় তো তার নাই। তাহলে এখন এই যে পার্থক্যগুলো আমরা বলবো এই আজকের সভা থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় এবং পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান, পে কমিশনের সকল সদস্যের প্রতি শ্রদ্ধা যে আপনারা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আপনারা আরেকটু করে যান, যে আমাদের যে পার্থক্য, এই পার্থক্যটা কমপক্ষে 2 থেকে 3,000-এর ব্যবধান থাকে। তাহলে এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশের আমজনতা আলোচনা করতেছে যে এক দলকে আকাশচুম্বী, আমরা তো তাদের সাথে তুলনা করবো না। কারণ আমাদের সম্মানিত সচিব স্যার, অতিরিক্ত সচিব যারা হয়েছে, তারা কিন্তু মেধা দিয়ে তারা এই জায়গায় গিয়েছে, তার মেধার মূল্যায়ন অনুযায়ী সরকার তাদের বেতন দিবে, এটার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু কথা হলো যে আমার সাথে বৈষম্য কেন হবে? বারবার আক্রমণের লক্ষ্যবস্তু কেন কর্মচারীরা হবে? সারা মাঠ চিল্লালাম আমরা, এত কিছু রাত জাগলাম, অথচ ফসল আপনি কেটে নিয়ে যাচ্ছেন। সবার সাথে সমন্বয় করেন। আমার সচিব স্যারের বেতন বাড়িয়েছেন 1,60,000 না 80,000 দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের পার্থক্য কেন এত হবে? কমপক্ষে ভেবেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি পে স্কেল দিয়ে যাবে বা কমিশনের রিপোর্ট জমা হবে, যা দেখে আমরা প্রশংসা এবং বাকি 5টি বছর যাতে চলতে পারে। এই পে স্কেল তো শুধু পাইলে হবে না, আমার আগামী 5 বছর চলতে হবে না? আপনারা দেখেন 2013 সালের দ্রব্যমূল্যের যে জিনিসটির দাম, চাউল কত ছিল? 2013 সালের বাজার দ্রব্যমূল্যে আপনার 30 থেকে 40 টাকা কেজি চাউল ছিল। সে চাউল এখন কত? তেল কত ছিল? আপনার স্কুলের সন্তানের ফি কত ছিল? ডাক্তারের ফি কত ছিল? এইগুলোর 10 বছর এখন আসে আমাদের সুশীল সমাজের অর্থনীতিবিদ এবং সমাজসেবক, রাজনীতিবিদরা যে কথা বলেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত অর্থনীতিবিদ, আপনি 10 বছর আগে কোথায় ছিলেন? আমার গরিব কর্মচারী যখন ঋণের দায়ে পরিবারের চাপে আত্মহত্যা করে জীবন দিচ্ছে, তখন আপনি কথা বলেননি কেন? তখন অর্থনীতিবিদ বলেননি কেন যে আমার এই কর্মচারী ভাইয়ের, এই বাংলাদেশের এই কর্মচারীর দুর্দশা কেন দূর হচ্ছে না, সে আত্মহত্যা করলো? আমার
সুশীল সমাজ কেন সেদিন কথা বলে নাই? কুড়িগ্রামের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, আপনারা কয়েকদিন আগেও মিডিয়াতে দেখেছেন, আত্মহত্যা করেছে। আমার বিডিআর এর নৌজওয়ান ভাইরা আত্মহত্যা করেছে। এই যে আমার এখানে অনেক গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন, প্রিয় সাংবাদিক ভাইরা আছেন, এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, ডিএসবি সহ যারা আছেন তারাও কিন্তু আমাদের মতো কর্মচারী, তাদের দায়িত্ব তারা পালন করছে। তারাও চায় যে আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচি। আজকে সারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে পুলিশ সদস্য, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিডিআর, আনসার, সিভিল ডিফেন্স সহ তারা যারা আছে তারা কিন্তু মাঠে আসতে পারে না, কিন্তু আমাদেরকে, এই যে আমাদের সম্মানিত প্রধান অতিথি আব্দুল মালিক ভাই এখানে উপস্থিত আছেন, আমাদেরকে বলে, আমাদেরকে মেসেজ করে, তাদের এই মেসেজ দেখে চোখে কান্না চলে আসে, পানি চলে আসে। আমার একজন এমপিওভুক্ত শিক্ষক যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন, দেখা যাচ্ছে তার বাড়ি পাবনা, তাকে দিয়ে রাখছে রাঙামাটি। আমি রাঙামাটির একজন শিক্ষকের কথা বলবো, সে প্রতিদিন 2 ঘন্টা হেঁটে স্কুলে যেতে হয়, তার বেতন 16,000 টাকা। তার এখানে বাসা ভাড়া দিতে হচ্ছে না, তার পরিবারকে, তার বৃদ্ধ বাবা মাকে কিভাবে চালাবে? তাই সরকারকে বলবো এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি যাতে স্ব জায়গায় যেতে পারে সেদিকটাও সরকার দেখবেন। আর বিষয় আছে অর্থনীতিবিদরা যে বাংলাদেশের মাথাপিছু আয়, যে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু রিজার্ভের পর্যাপ্ত টাকা আছে বলছেন, তাহলে আমাদের সরকার অর্থনৈতিক সংস্থান কোথায় হবে সেটাও কিন্তু করে দিয়ে যাচ্ছে। কিন্তু এক শ্রেণীর দল এবং এক শ্রেণীর আমার বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা তুলে ধরছেন বিভিন্ন অর্থনীতিবিদদের কথা। আসলে এই অর্থনীতিবিদদের এই মুখের কথায় কি আমাদের পেট চলবে? চলে? প্রত্যেকটা কর্মচারী হাত দিয়ে বলেন, মাসের 15 দিন যাওয়ার পর কি পকেটে টাকা থাকে? তাহলে বর্তমান সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছেন। এই পে কমিশন যিনি গঠন করছেন, এই সরকারকে পে স্কেলের গ্যাজেট সহ জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের এই বেতন ভাতা কার্যকর করতে হবে। মাঝখানে আমাদের যে সমস্যা রয়েছে, যে পার্থক্য, এই পার্থক্য কমিয়ে আনতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের, এশিয়া মহাদেশের বাহিরের রাষ্ট্র ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার, এই দেশের সাথে সমন্বয় করে আমাদের বেতন গঠন করার কথা ছিল। আমরা চেয়েছিলাম 1:4, সর্বনিম্ন বেতন 35,000 টাকা, কিন্তু আমার বেতন হলো 20। এটা কিন্তু রিপোর্ট দিয়েছে, এখন ফাইনাল হয়নি। আমার বেতন হলো 20, চেয়েছিলাম 35। আমাদের ছাত্রের বেতন হওয়ার কথা 1,40,000, হয়ে গেছে 1,60,000। আপত্তি নাই, কিন্তু আমাদের এখান থেকে কেন কমালো? আমরা, সরকার বলেছেন 6 সদস্য পরিবারকে চলার জন্য। আমি আজকের এই সভা থেকে বলতে চাই, মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, আপনাদের কাছে প্রশ্ন রেখে দিতে চাই। আমরা একজন জেলখানার কয়েদিকে যে খাবার দেওয়া হয়, সেই পরিমাণ খাবারের টাকা আমাদেরকে দেন। একজন অসুস্থ রোগীর হাসপাতাল বেডে তাকে যে খাবার দেওয়া হয় 3 বেলা, সেই খাবারের টাকাটুকু আমাদের দেন। কথা ঠিক আছে? সেই টাকা দিলেও কিন্তু 30,000 করে টাকা হয়। আমরা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা রাষ্ট্রের সহায়ক শক্তি, আমরা আমাদের মেধা মনন করে দেশের সেবা এবং দেশের জনগণের সেবা করে যাচ্ছি। তাহলে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীর এই অবহেলা কেন? এটা আমরা আজকের এই হাউস থেকে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। মাননীয় সরকার মহোদয়, দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল হয় না। ওই অর্থনীতিবিদ এবং ওই সমাজসেবকদের প্রশ্ন করতে চাই, 11 বছর ধরে আমার কর্মচারীরা ভাই কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে, কোনোদিন কি লিখেছেন পত্রিকায়? না কোনোদিন বক্তৃতায় বলেছেন, না কোনো টক শোয়ে বলেছেন। কালকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আপনার ডেভেলপমেন্ট বিভাগের, স্ট্র্যাটেজি বিভাগের, উনি কিন্তু খুব সুন্দর একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য হয়তো আমার পেজ থেকে, গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজ এবং আপনার টিভিতে, ইন্ডিপেন্ডেন্স টিভিতে এটা প্রচার করেছে। আসলে সবাই খারাপ না, কিন্তু দেখা যাচ্ছে এই দ্রব্যমূল্য বাড়ছে কেন? এই আমাদের বেতনের কথা বলে
সারা বাংলাদেশের সিন্ডিকেট, ব্যবসায়ী অসাধু সিন্ডিকেট যে যার যার ভাবে একটা মহা উৎসবের মতো তৈরি হয়ে যায় পে স্কেলের কথা শুনলেই। আমাদেরকে বলা হয়েছিল মহার্ঘ ভাতা দেওয়া হবে, মহার্ঘ ভাতার নামে কমিটি করে তাল বাহানা করে ঠিক আমাদের প্রণোদনা দিল। তাহলে এই মহার্ঘ ভাতার কথা বলার পর আমাদের যে জিনিসের দাম বেড়েছে, আমাদের কি চলতে পারছি? মহার্ঘ ভাতা শোনার পরে কিন্তু সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন গ্যাসের সিলিন্ডার কত? তাহলে এটা ছিল কত আগে? 1300, সেটা দাম করে 700। তাহলে কিভাবে? কারণ আমরা একটা পরিমাপের মধ্যে চলতে হয়। আমরা প্রতি কর্মচারী প্রতি মাসে 10 থেকে 12,000, 15,000, 20,000 টাকা লোন হচ্ছে। জিপিএফ লোন প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি তোলা হয়ে গেছে। ব্যাংকে লোন নিচ্ছে, এমন কোন লোক নাই এখানে বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমার ব্যাংক লোন নাই। দেখা যাচ্ছে 60,000 টাকা লোন শোধ করেছি, লাভ হয়ে আছে 80,000 টাকা, বলছে 13%, সেখানে হয়ে যাচ্ছে হলো 15-16% চক্রবৃদ্ধি হারে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে সংস্কার করে যাচ্ছেন করেন, কিন্তু সরকারি কর্মচারীদের অবিলম্বে এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। না করলে দেখা যাচ্ছে আমাদের প্রশাসন, জনপ্রশাসনের চালকের শক্তি কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন, একজন শিক্ষক, একজন কর্মচারী ক্ষুধার্ত থাকলে তার পেটের ক্ষুধা রেখে কিভাবে সে হলো সেবা দিবে? তারাই বলেন। এখন কথা হলো, এত কিছু বলেন, এত কষ্টে আছি, আমাদের পক্ষে কত কথাই না বলেছেন মাননীয় উপদেষ্টা। আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এই চট্টগ্রামবাসী তথা সারা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। আজকে এরশাদ সাহেবের সময় কিন্তু আপনারা এই বেতন বোনাস পেয়েছেন। ওই সময় থেকে এখন পর্যন্ত আর কোনো সুযোগ সুবিধা আমরা পাই নাই। বেগম খালেদা জিয়ার সময় শিক্ষা ভাতা, আপনার এই বৃত্তি এগুলো চালু করেছে, শিক্ষা ভাতাটা পেয়েছি। আচ্ছা, এখন আসে টিফিন ভাতা 6 টাকা, হাস্যকর ব্যাপার। এখন এটা নাকি 1,000 টাকা, অথচ কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের শ্রদ্ধেয় গভর্নর মহোদয় কিন্তু অনেক কথা বলেছেন, কিন্তু তিনি 400 টাকা করে তার হলো কর্মকর্তা কর্মচারীদের দিচ্ছেন লাঞ্চ ভাতা, অথচ আমি একটা চা খেতে পারছি না, আমি এক গ্লাস পানি কিনে খেতে পারছি না, অথচ তিনি সমালোচনা করেন। আমরা এই হাউস থেকে তার এই বক্তব্য তীব্র প্রতিবাদ করি। ভবিষ্যতে আপনি এই ধরনের বক্তব্য দেওয়ার আগে সতর্ক থাকবেন। আমরা সারা বাংলাদেশের 30 লক্ষ কর্মচারী, তাদের হলো টিফিন ভাতা 200 টাকা, আর আপনার প্রতিদিন 400 টাকা। এটা আমরা কিন্তু তাদের বিরুদ্ধে বলেছি, সরকার দিয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে গভর্নর বলবেন যে সরকারি কর্মচারীদের প্রতিদিন 200 টাকা করে দেন, কিন্তু তিনি তা বললেন না, নিজের বেলায় শোনো না। কিন্তু এই যে বৈষম্য, যার যার ভাবে যার যার জায়গায় সে বানিয়ে দিচ্ছে। পদোন্নতি যুগ যুগ ধরে তার পদোন্নতি হচ্ছে না আমার কর্মচারী ভাইদের। সে জন্ম থেকে জ্বলছি ডিজেলের মতো, টাকে নিয়ে লেখে জন্ম থেকে জ্বলছি। আমরা প্রত্যেকটা কর্মচারী চাই আমার পূর্বের টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত দিতে হবে, ইবি কস করতে হবে। 6 বছর 7 বছর ধরে কোনো ইনক্রিমেন্ট পাচ্ছে না আমার সেই সকল ভাইদের। তাহলে এই সংস্কার মধ্যে আমাদের এই সেই সকল ভাইদের ইবি কস যাতে অটোমেটিক সে পরবর্তী ধাপে যেতে পারে, সেই বিষয়টি রাখতে হবে এই পে কমিশনের। এবং আমরা চাই বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার না, ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বের বিষয় আমাদের বিশ্বাস, তিনি অবিলম্বে এই প্রজাতন্ত্রের যে কিছুটা বৈষম্য হয়েছে এই পে কমিশনের রিপোর্টে, সেখানে 1-2 দিনের মধ্যে সে সংস্কার এটা করার বিষয় না। আমাদের ধাপটা 500 টাকায় 2-3 হাজার টাকা বাড়িয়ে দিয়ে একটা সমন্বয় করুন, নইলে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আপনারা সমালোচনার মধ্যে পড়ছে যে আসলে এই যে বলে মাথায় কাঁঠাল রেখে খাওয়া, মানে আমাদের মাথায় কাঁঠাল রেখে খাবে, এটাকে আমরা হতে দিব? আমরা অবিলম্বে চাই মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং পে কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের করজোড়ে অনুরোধ করছি, এই যে বৈষম্য হয়েছে এই বৈষম্য কিছুটা আবার আলোচনার মাধ্যমে সংস্কার করে আমাদের এই সংস্কারটুকু করে অবিলম্বে গ্যাজেট জারি করে বাস্তবায়ন করুন। কারণ 11 বছর হয়ে যাচ্ছে এবং আপনারা যে বেতন দিয়েছেন তা নিয়ে আমাদের কিন্তু আগামী 5 বছর চলতে হবে। আরেকটি কথা বলতে চাই,
আপনাদের এইটা কেমন হয় যে প্রতি বছর 5 বছর পর পর যখন পে কমিশন আসে, বিভিন্ন ব্যবসায়ী সিন্ডিকেট তাদের জিনিসপত্র বাড়িয়ে দিয়ে আমাদের সাথে আবার তো আপনারা আমাদের বেতন বাড়িয়ে লাভ হলো কি? তাহলে সরকারকে বলবো সেখানে আপনাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য টাস্ক ফোর্স গঠন করতে হবে। অসাধু ব্যবসায়ী গোডাউনে হামলা দিতে হবে, অসাধু চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে। আমাদের বেতন বাড়াইছেন কিন্তু ওই অসাধু ব্যবসায়ী চাবি মেরে ছেড়ে দিয়েছেন যে বাসা ভাড়া ঢাকা শহরে, চট্টগ্রাম বন্দরে, চট্টগ্রাম শহরে আপনার যে বাসা ভাড়া দেয় চলতে পারেন? আমরা তো কুড়ি ঘরে থাকতে পারি না, আমরা তো সরকারি চাকরি করি। আমাদেরও তো শিক্ষা, বস্ত্র, বাসস্থান, এই যে 5টি মৌলিক অধিকার, এটা নিশ্চিত করতে হবে না? তাহলে আমরা সকালে উঠে অফিসে যাই চিন্তা নিয়ে যে আজকে কি বাজার করব, কি খাবো, বাচ্চার স্কুলের টাকা আমি কোথায় থেকে দিব, মাস শেষ হওয়ার আগে ভাবি বাসা ভাড়া কিভাবে দিব, আমার বাচ্চা আমার বাবা মার চিকিৎসা কিভাবে দিব। সেই চিন্তা করতে করতে দেখা যাচ্ছে অফিস আমি ভালোভাবে করতে পারি না। তাহলে আমাকে সুস্থ পরিবেশ দিতে হলে, আমাকে কাজের পরিধি বাড়াতে হলে, আমাকে এই জনগণকে সেবা দিতে হলে সরকারকে অবশ্যই আমাকেও সেবা দিতে হবে। সে সেবা দিতে হলে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং আমাদের যে ভাতাগুলো সেগুলো বৃদ্ধি করতে হবে। এটা হলো কথা আজকের এই আলোচনা সভা থেকে। আমি আজকে যারা এই কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, কথার ফুলঝুরি দিয়ে আপনাদের সন্তুষ্টি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের পে স্কেল বাস্তবায়ন না হবে। আপনাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। আজকের এই সভায় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারেস আলী ভাইকে, সমন্বয়ক মাহমুদুল হাসান এবং সাজ্জাদ রহমান, বিলাল হোসেন এবং আমাদের খায়ের আহমেদ মজুমদার, রফিকুল আলম সহ যারা 11-20 ফোরামের জনাব লুৎফর রহমান এবং এম এ হান্নান সহ যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের কর্মচারী ভাই বোনদের জন্য, তাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের হাত ধরে আমরা অত্যন্ত পক্ষে এই বৈষম্যটা ছিনিয়ে আনতে পারি। আমরা সেদিনই সার্থক হব যেদিন আপনাদের মুখে আমরা দুপেটো ভাত সুস্থভাবে সুন্দরভাবে খেতে পারবেন, আপনাদের মুখে হাসি ফুটাতে পারবো, সেদিন আমরা সফল হব। এর আগে আমরা বলবো না আমরা সফল হয়েছি। আমাদের কোনো কর্তৃত্ব নাই, কৃতিত্ব নাই, সকল কৃতিত্ব আপনারা না থাকলে আমরা নাই, আমরা না থাকলে আবার আপনাদের কথা বলার লোক নাই। আজকে হাউসে মনে করেছিলাম যে চট্টগ্রাম বিভাগের, চট্টগ্রাম শহরের হাজার হাজার কর্মচারীরা তারা আসবে, আমাদের দাবি কিভাবে বাস্তবায়ন হবে। ঢাকা আন্দোলন করি, শহীদ মিনারে জল কেমন খাই আর ঘরের এসি রুমে বসে টিভি দেখে আর আপনার বাদাম খায়, আন্দোলনে আসে না। সে সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এখনো সময় আছে, নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে। সরকারকে সহযোগিতা করুন, এই সরকারকে ষড়যন্ত্র করে পেয়েছে যাতে না দেওয়া হয়, সে কালো ধাবা পড়েছে, শুকুরের চোখ পড়েছে, সে চোখ উপড়ে ফেলতে চায়। ষড়যন্ত্র চাল ভিন্ন করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রেসকেন এই জানুয়ারি 31 তারিখের মধ্যে কেটে চাই এবং বাস্তবায়ন চাচ্ছি জানুয়ারি 1 তারিখ থেকে। সবাইকে আমার সাথে একমত আছে? তাহলে সবাই বলুন আমাদের দাবি অবিলম্বে পেসকে দিতে হবে, দিয়ে দাও। আমার সোনার বাংলায় এই জেগেছে এই রক্তে আগুন জেগেছে। তাই সবিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সরকারের পাশে থাকবেন, সরকারকে সকল যখন ডাক দিবে সরকারকে সহযোগিতা করবেন। আর সকল ষড়যন্ত্রকে যে সকল ভাইরা বলেন, আমরা কিন্তু আমাদের 2 কোটি ভোটার আছে, আমরা ভোট না দিতে পারলেও আমরা তো ভোটের দায়িত্ব পালন করবো। তাহলে আমার পরিবার ভোট দিবে না, তাহলে আমার বেতন বাড়াবেন না, আমাকে ক্ষুধা রাখবেন, তাহলে আমার আত্মীয় স্বজন, বাবা মা, আমার স্ত্রী সন্তান ভোট কেন দিবে? তাহলে ওই যে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য বলি,
আপনারা রাজনীতি করেছেন, করেন জনগণের কল্যাণে। আমরা কি আপনাদের সন্তান না? আমাদের কথা চিন্তা করবেন না? আমরা কি আপনাদের বাইরে? তাহলে আমাদের 11 বছর ধরে বেতন হয় না, এত কথা বলেন না। আর যেই একটু বেতন বাড়ানোর কথা শুনেছেন আর আমাদেরকে নিয়ে সমালোচনা করছেন, আমরা কি সমালোচনার বিষয়বস্তু? আপনারা নির্বাচনে মনোনিবেশ করেন, জনগণ যাকে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে, আমরা সেই সরকারকে সহযোগিতা করব। কিন্তু বিষয় হলো আমাদের পেটে ক্ষুধা রেখে আমাদের উপরে দায়িত্ব দিবেন, সেই দায়িত্ব আমরা পালন করব কিনা সেটা ভেবে দেখব। বর্তমানে আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আপনি একজন সারা বিশ্বের বিষয়, আপনি প্রজাতন্ত্রের কর্মচারীদের অবিলম্বে গ্যাজেট জারি করে এটা বাস্তবায়ন করবেন। আমার কাছে যে তথ্য আছে ইনশাল্লাহ আমরা পে স্কেলের আলোর মুখ দেখবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আমার এতক্ষণ ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা হলো সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের এই অসাহিত্য 11-20 গ্রেডের এবং কর্মকর্তা কর্মচারীদের দুর্দশা তুলে ধরবেন। আজকে যারা গোয়েন্দা সংস্থার NSI DGF ভাইয়েরা আছেন, আপনাদের লেখার মাধ্যমে আপনারা আমাদের অসাহিত্যের কথা তুলে ধরবেন। আমরা কোনো রাজনীতির মঞ্চে বক্তব্য দিতে এসেছি বাঁচার তাগিদে আমার অধিকারের কথা বলতে। আপনারা আপনাদের রিপোর্টের মধ্যে জানিয়ে দিবেন। আমরা কিন্তু প্রধান উপদেষ্টার মাধ্যমে NSI প্রধান মহাপরিচালক তিনি কিন্তু বলেছিলেন যে সরকারি অঙ্গনে যদি এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন না হয় তাহলে প্রশাসনের অস্থিরতা সৃষ্টি হবে। আপনারা কিন্তু ঠিকই রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টের প্রেক্ষিতে কিন্তু সরকার তড়িঘড়ি করে আমাদের একটি ব্যবস্থা করছে। এই তড়িঘড়ি এই পে স্কেল যাতে কেউ নস্যাৎ না করতে পারে সেক্ষেত্রে আপনাদেরও ভূমিকা রাখতে হবে। আপনার বেতন বাড়লে আমার বেতন বাড়লে আপনারও বেতন বাড়বে। অতএব আমাদের গোয়েন্দা সংস্থার ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন আমাদেরকে, এবং পুলিশের ভাইয়েরা যারা সহযোগিতা করেছেন, আপনারা কিন্তু অনেক কথাই বলতে পারেন না, কিন্তু আপনাদের ভাই হিসেবে আমরাই কথা বলি। অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করেন, সেনাবাহিনী, পুলিশ, DGF, NSI, আপনার দুদকের ডিডি পর্যন্ত ফোন দেন, উপসচিব জয়েন্ট সেক্রেটারি আসিক আপনাদের পে স্কেলের কি খবর। আপনাদের বলে তো আমাদের হবে, আমরা বলতে পারি না, আমাদের হাত পা বাঁধা। আপনারা জানেন আমি একজন কিছুদিন আগেও আমি ভূমি সংস্কার বোর্ডের জয়েন্ট সেক্রেটারির সাক্ষাৎকার নিয়েছিলাম। গতকালও কিন্তু উপসচিবরাও কথা বলছে। তাই বলবো আমাদের সরকারের সম্মানিত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব যে সেক্টরে আছেন, এই যে পে স্কেলের কালো থাবা থেকে মুক্ত হলে আপনাদের মুখ খুলতে হবে, আপনাদের ভূমিকা রাখতে হবে। এই কর্মচারীদেরকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করব এবং আগামী দিনের 31শে জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের করে ঘরে ফিরবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। উদয়ের পথে শুনি গারবারি, ভয় না রে ভয় নাই, নিঃশেষে যাবে পান, যে করবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ধন্যবাদ সবাইকে। বাস্তবায়ন করবে কারা? কমিশন গঠন করছে যারা। ধন্যবাদ আমাদের প্রিয় আশিক ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। এ পর্যায়ে বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। তবে প্রধান অতিথির বক্তব্যের পরে আমাদের আরো কিছু আনুষ্ঠানিকতা আছে, আপনারা কেউ যাবেন না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, কর্মকর্তা কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর, তুখর বক্তা, বলিষ্ঠ কণ্ঠস্বর। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালেক, মুখপাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। জনাব মোহাম্মদ আব্দুল মালেক ভাইকে বিনীত অনুরোধ করছি তার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সাব্বিরকে। আমাদের প্রধান বক্তা কিন্তু সবই বলে গেছে, আমি যে কথাগুলি বলতাম সে সবই বলে গেছে। ঠিক আছে, তো আজকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই যে পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা আহ্বান করেছেন, আয়োজন করেছেন, এর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি প্রথমেই স্মরণ করছি আমার নেতা
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সভাপতি মোহাম্মদ ওয়ারিস আলী ভাইকে এবং আমাদের যে আমার গুরু যিনি খায়ের আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের, এছাড়া আমাদের যে বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি মহোদয় যারা আছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। একটা ক্ষুধার্ত বাঘের সামনে যদি একটা হরিণের বাচ্চা রাখা হয় আর তার সামনে হরিণের বাচ্চাটাকে যদি বারবার তার মুখের সামনে ঝুলানো হয়, তখন বাঘের কি অবস্থা হবে? ঠিক সারা বাংলাদেশের যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদের মুখের সামনেও এখন বাঘের মতো ওই হরিণের বাচ্চা ঝুলতেছে। কিন্তু সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা কিন্তু আজকে ক্ষুধার্ত। সারা বাংলাদেশে 22 লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তা, এর মধ্যে 15 লক্ষ হচ্ছে জনপ্রশাসনের, আর 7 লক্ষ কর্মচারী আছে ডিফেন্সের। ডিফেন্সের মধ্যে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সদস্য, তারপরে আনসার, এই সকল সদস্যরা যারা রয়েছে। আমাদের প্রথম পে স্কেল পাওয়ার কথা ছিল কবে? 15 সালের পরে আমাদের প্রথম পে স্কেল পাওয়ার কথা ছিল 2020 সালে। 2020 সালে যখন আমাদের পে স্কেল হয়নি, তখন দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন? তারপরে আজকে যারা সুশীল সমাজ আছে, অর্থনীতিবিদ আছে, আপনারা কিন্তু কেউ একবারও বলেনি যে 2020 সালে পে স্কেল দেওয়ার কথা কেন দিচ্ছেন না, পে স্কেল দিয়ে দিন। কারণ 5 বছর, 15 সালের পর থেকে 20 সাল হলো 5 বছর, 5 বছরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, বেতন না বাড়ালে তারা বাড়তি জিনিস কিনবে কি দিয়ে? আপনারা কিন্তু কেউ বলেননি যে না পে স্কেল দেওয়া হোক। 2020 সালের পরে 2025 সাল গেল, 25 সালে আমাদের আরেকটা পে স্কেল পাওয়ার কথা, ঠিক না? সবাই একটু কথা বলেন। তাহলে তখনও কিন্তু পে স্কেল দেওয়া হয়নি। তখন আমাদের দেশের এই যে অর্থনীতিবিদ, সুশীল সমাজ, রাজনীতিবিদ, আরো অনেকে আছেন যারা আজকে পে স্কেল নিয়ে সমালোচনা করছেন, কই আপনারা তো কেউ বললেন না যে 20 সালে দেওয়া হয় না, 25 সালে পে স্কেল দিয়ে দিন। সরকারকে তো আপনারা বাধ্য করেননি, কাউকে বলেননি পে স্কেল দিন। তখন মূল্যস্ফীতি নিয়েও আপনারা কেউ কোনো কথা বলেননি। যখন এই 2024-এর পরে, গণ অভ্যুত্থানের পরে বৈষম্যহীন সরকার গঠন হলো, তারা যখন সরকার গঠনের কিছুদিন পরেই মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিলেন, তখনও কিছু মানুষ বলেছিলেন যে এখন মহার্ঘ ভাতা দেওয়ার উপযুক্ত সময় না। সেই মহার্ঘ ভাতা বাদ হয়ে গেল। তারপরে আবার আমাদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের প্রেক্ষিতে আবার ঘোষণা হলো কি 15% বিশেষ ভাতা, যার 5% আমরা আগেই পেতাম, 10% যুক্ত করে 15% দিলেন। তার কিছুদিন পরই মাননীয় প্রধান উপদেষ্টা নবম পে কমিশন গঠন করলেন। আমরা কৃতজ্ঞ এই প্রধান উপদেষ্টার প্রতি যে আমাদের প্রতি সদয় হয়ে পে কমিশন গঠন করলেন। পে কমিশন গঠন করার পর থেকে পে কমিশনের যে চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যার অত্যন্ত কর্মচারী বান্ধব একজন মানুষ। আমরা দোয়া করি ওনার যেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন এবং সুস্থ রাখেন। অতীতে যত পে স্কেল হয়েছে, কখনো কোনো পে কমিশন কোনো কর্মচারী সংগঠনের সাথে কথা বলেনি, কিন্তু আমাদের জাকির স্যার কিন্তু সারা বাংলাদেশের যত সংগঠন রয়েছে, পেশাজীবী সংগঠন, সাধারণ মানুষ, পুলিশ কর্মকর্তা কর্মচারী, তারপরে আপনার সচিব মহোদয়, সবার সাথে মত বিনিময় সভা করেছেন কিভাবে পে স্কেল বাস্তবায়ন করা যায়, কিভাবে এটা সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়। এই নিয়ে পে কমিশন কিন্তু বারংবার মত বিনিময় সভা করেছেন এবং একটা তথ্য জরিপের জন্য, অনলাইন তথ্য জরিপের জন্য সাধারণ মানুষের পর্যন্ত তথ্য গ্রহণ করেছেন
যে পে স্কেল কেমন দিলে ভালো হয়, কি দিলে ভালো হয়, পে স্কেল দরকার কিনা, সাধারণ মানুষেরও কিন্তু মতামত নিয়েছেন এই পে কমিশন। তখন তো আপনারা সুধীজন, তারপরে অর্থনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট, আপনারা কিন্তু তখনও কমিশনকে বা সরকারকে কিছুই বলেননি যে এগুলি দরকার নেই, এগুলি নির্বাচিত সরকার এসে করবে বা অন্তর্বর্তী সরকারের এগুলি কাজ না। আপনারা কেউ কি তখন কিছু বলেছিলেন? বলেছিল? আজকে 10 বছর পার হয়ে 11 বছরে ক্ষুধার্ত বাঘের সামনে যেভাবে খাবার দিলে বাঘ ছটফট করে, ঠিক সেই রকমই এই দীর্ঘ 10.5 বছর পর যখন পে স্কেলের একটা প্রস্তাব চূড়ান্ত করে মাননীয় প্রধান উপদেষ্টার হাতে দিলেন, তখনই আপনাদের বিবেক নাড়া দিয়ে উঠল যে এখন পে স্কেল দেওয়া সম্ভব নয়। সাধারণ মানুষ কি করবে? একটা গোষ্ঠীকে বেতন বাড়ালে সাধারণ মানুষ কি করবে? এখন আপনাদের বিবেক নাড়া দিয়ে উঠলো। আর এই যে 10 বছর আমাদের কর্মচারী ভাই বোনেরা ধুকে ধুকে জীবনের সাথে যুদ্ধ করে, দ্রব্যমূল্যের সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত টিকে এসেছে। আমাদের অনেক বিজিবি ভাই এই ঋণের দায়ে আত্মহত্যা করেছে, অনেক পুলিশ সদস্য আছে যারা ঋণের দায়ে আত্মহত্যা করেছে, অনেক ভাই আছে যারা পরিবারের খরচ চালাতে পারে না বলে তারা আত্মহত্যা করেছে। কই তখন তো আপনারা কেউ বলেননি কেন এরা আত্মহত্যা করছে? এই আত্মহত্যা যারা করেছে তাদের পরিবারের দায়ভার সরকারকে নিতে হবে। আপনারা কেউ কিন্তু তখন বলেননি যে না 11 বছর চলতেছে এখন পে স্কেল দেওয়া দরকার। আপনারা আবার বাধা দিচ্ছেন। তাহলে আজকে এই যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে এ নিয়েও তো কিন্তু আপনারা কেউ কথা বলেননি। এই যে প্রধান বক্তা বলে গেছে যে গ্যাস সিলিন্ডার, আর গ্যাস সিলিন্ডারের দাম তো ছিল সর্বোচ্চ 1400-1500 টাকা, 2500-2600 টাকায়ও বিক্রি করছে। অনেক গ্যাস সিলিন্ডারের গ্যাস গুডাউনে মজুত করে রেখেছে, আমরা দেখতেছি মোবাইল কোর্ট যারা পরিচালনা করছে, কিন্তু তারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। কোনো অর্থনীতিবিদ, কোনো সুশীল সমাজ কেউ তো বলেননি আপনারা কি গ্যাস দিয়ে আনবেন না, নাকি আপনারা যে অবৈধ আয় আছে সেই টাকা দিয়ে আপনারা চলতেছেন। আপনারা যারা কথা বলছেন আজকে অনেক অধ্যক্ষ আছেন, অনেক অধ্যাপক আছেন যারা অনেকেই পক্ষে বলেন, অনেকেই বিপক্ষে বলেন। আপনাদের বেতন বাড়বে না? আমাদের যদি পে স্কেল হয় আপনাদের বেতন বাড়বে না? আর এই যে পুলিশ সদস্য যারা আছে, যারা কনস্টেবলের চাকরি করে, তাদের ঈদ নাই, ছুটি নাই, রোজা নাই, শুক্রবার শনিবার নাই, তারা নন স্টপ ডিউটি করে। যখন রোদ হয় তখন ছাতা মাথায় নিয়ে ঘাম টপ টপ করে পড়ে, তারপরও তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই যে গাড়ির শৃঙ্খলা রক্ষা করে। তারা ঈদের দিন বাসায় যেতে পারে না, রাস্তায় বসে তারা ঈদ করে। অনেক সেনাবাহিনীর সদস্য আছে যারা দেশের নিরাপত্তায় কাজ করছে, অনেক সৈনিক আছে যারা মানবতার জীবন যাপন করছে। অনেকেই বলে যে তারা অনেক চড়া মূল্যে রেশন পায়, সম্পূর্ণ ভুল কথা। একজন সেনাবাহিনীর সদস্য 8-10 বছরের চাকরি না হলে তারা রেশনই পায় না। তারপরে যদি বিয়ে করে তারপরে তার রেশনের সংখ্যা বাড়ে, এর আগে রেশন বাড়ে না। অনেক বিজেপি সদস্য আছে যারা অতন্ত্র প্রহরী হিসেবে দেশকে রক্ষা করছে, কই তাদের পরিবার নিয়ে তারা তো একটু ভালোভাবে বাঁচতে পারছে না। আজকে গোয়েন্দা শাখার অনেক সদস্য আছে যারা কথা বলতে পারে না। আজকে পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সমস্ত ডিফেন্স সদস্যরা আজকে কান্না করছে। কালকে দেখেছি একজন ক্রাউন ব্রাঞ্চের অফিসার গোলাম রসুল, উনি বাধ্য হয়ে পে স্কেলে এই পে স্কেল দাবির জন্য ফেসবুকে পোস্ট দিয়েছে, জেগে উঠেছে ডিফেন্স। আজকে ডিফেন্স সদস্যরাও জেগে উঠেছে, আর পারতেছে না, কারণ তাদের পিঠ দেয়ালে ঢেকে গেছে। আরে পুলিশ হয়েছে তাহলে কি হয়েছে? তাদের কি মৌলিক অধিকার নেই? ডিফেন্সের সদস্য হয়েছে তাই বলে কি তাদের নিজের অধিকারের কথা বলতে পারবে না? এই বলে কেমন গণতন্ত্র? ডিফেন্স হয়েছে বলে কি সে তার অধিকারের কথা বলতে পারবে না? তাদেরকে অধিকারের কথা বলার সুযোগ দেওয়া হোক। প্রিয় বন্ধুগণ, আজকে যে পে কমিশনের প্রস্তাবটা তুলে দেওয়া হয়েছে, আমরা এই কথা বলবো না যে ওইখানে আমাদের বৈষম্য হয়নি। আরে বৈষম্য তো আমাদের রক্তে মিশে গেছে, ওটা থাকবেই। বাংলাদেশে কর্মচারী আর কর্মকর্তার মধ্যে যে শ্রেণী বিন্যাস পার্থক্য, এটা কোনোদিন মুছবে না। তেলে আর জলে কখনো মিশে না, আপনারাই জানেন। এ বৈষম্য থাকবে,
কিন্তু আমরা দাবি করেছিলাম 1:4 অনুপাতে উপরে সর্ব 1,40,000 আর নিম্নে আমরা দুইটা পে স্কেলের সমন্বয়ে 35,000 টাকা দাবি করেছি। আমরা কি বেশি চেয়েছিলাম? আপনারা আপনাদেরটা ঠিকই রাখলেন, 40,000 থেকে বাড়িয়ে 20,000 বাড়িয়ে 60,000 করলেন, আর আমাদের 35,000 থেকে 15,000 টাকা কমাইয়া 20,000 টাকায় নিয়ে আসলেন। তবুও আমরা চাই পে স্কেলের গেজেট দিন। আমাদের যে বৈষম্য, একটা স্কেল থেকে আর একটা স্কেল, 20তম গ্রেড আর 19তম গ্রেডের মধ্যে তফাৎ হইল 500 টাকা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করবো, সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে গেজেট প্রকাশের আগে যদি সুযোগ হয়, তাহলে এই ধাপের যে পার্থক্য সেটা আপনারা একটু কমিয়ে নিয়ে আসে অন্তত 1,500 টাকা একটা গ্রেড থেকে আর একটা গ্রেড। কারণ একটা গ্রেড থেকে আর একটা গ্রেডে যেতে একজন কর্মচারীর কমপক্ষে 10 বছর অপেক্ষা করতে হয়। 10 বছর পর যদি তার 500 টাকা বেতন বাড়ে, তাহলে কি হবে? এই 10 বছরে তো সেই ইনক্রিমেন্ট পেয়ে তার চাইতে আরো অনেক আগিয়ে যাবে। তাহলে সে গ্রেড পরিবর্তন করে তার কি লাভ হবে? আমরা দাবি করেছিলাম যে গ্রেড সংখ্যা কমানোর জন্য, আপনারা সেটাও রাখেননি, মেনে নিলাম আমরা সেটাও। এখন আপনারা যে প্রস্তাব দিয়েছেন সেখানে যে বৈষম্য আছে, আমরা সেই বৈষম্যকে পেটের দায়ে খতম করে নিলাম। আমরা চাই যে বন্ধ হয়ে থাকা চাকাটা আবার চালু হোক। 2015 সালে পে স্কেল প্রথা বন্ধ করে দিয়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। আমরা চাই সেই বন্ধ থাকা চাকাটা সচল হোক। আপনারা এই পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যান। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যখন পে কমিশন গঠন করেছেন তখন কেউ কথা বলেনি, তখন কারো কথা আমলে নেননি। তাহলে আজকেও কারো কথা আমলে না নিয়ে কর্মচারীদের ক্ষুধার কথা চিন্তা করে রাষ্ট্রের উন্নয়নের জন্য যে মানুষগুলো দিনরাত পরিশ্রম করে রাষ্ট্রের চাকা সচল রাখে, সেই মানুষগুলোর পরিবার নিয়ে চলার জন্য, তাদের ভাগ্য উন্নয়নের জন্য আজকে নির্বাচনের আগেই আপনারা এই গেজেট প্রকাশ করবেন, এটাই আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া। আমরা পে স্কেলের গেজেট হাতে পাবো, তারপর ভোট দিতে যাবো। পে স্কেলও যদি না পাই, পেটে যদি ভাত না থাকে, তাহলে ক্ষুধা নিয়ে তো আমরা নির্বাচন দিয়ে কি করবো? আমাদের তো পেটে ভাত থাকতে হবে। আমাদের সরকারি কর্মচারীদের আজকে যে ক্ষুধার যন্ত্রণা, এক বেলা খায় তো 2 বেলা খায় না, 2 বেলা খায় তো 3 বেলা খায় না, মাসের 15 দিনের পরে কর্মচারীদের হাতে টাকা থাকে না। আমাদের কর্মচারীদের 15 দিন পরে কিন্তু টাকা হাতে থাকে না, তারা বাজার করতে পারে না, তারপর থেকে শুরু হয় ধার দেনা। আরে আমি নিজেই তো 5 লক্ষ টাকার লোনের আবেদন করে রেখেছি এই সোনালী ব্যাংকে, যদি পে স্কেলের গেজেটটা হয় সেই আশায়, আর যদি না হয় তাহলে আমাকে লোনটা তুলতেই হবে। তা আমরা এভাবে সব ভাইরাই কিন্তু লোনের দায়ে জর্জরিত। সারা বাংলাদেশ থেকে আমাদের 15-20 লক্ষ কর্মচারী, আমরা পে স্কেলের সবাই গেজেট চাই, কিন্তু পে স্কেলের গেজেট নিয়ে একটা কথা বললে, একটা দাবি তুললে সেইগুলি প্রচার করার মানুষ নাই। ঢাকা শহরের পরে চট্টগ্রাম বিভাগীয় শহরের অবস্থান, এখানে আজকে পে স্কেল নিয়ে কথা হচ্ছে, আপনার দাবি নিয়ে কথা হচ্ছে, অথচ আপনাদের উপস্থিতি দেখে আপনারাই বলেন যে চট্টগ্রামের মানুষ কারো পে স্কেলের দরকার নেই। আমরা সবাই ঘরে বসে ফ্রি পেতে চাই, আর ফ্রিতে মাও বাচ্চারে দুধ দেয় না, বাচ্চার কান্না করতে হয়, ওইটার বিনিময়ে মা বাচ্চাকে দুধ দেয়, তাই না? বাচ্চা না কাঁদলে কেউ বাচ্চারে খাবার দেয় না, মনে করে ও পেট ভরা আছে। তো আমাদের কর্মচারী ভাই বোনেরা যারা আছেন, আমাদের কর্মকর্তার কথা বাদ দিলাম, তারা তো হইলো মানে পাবে বেশি চাবে কম। আমরা রাজপথে আন্দোলন করি, আমরা রাজপথে এই যে জল কামান খাই, আমরা সাসপেন্ড হই, আমরা চাকরিচ্যুত হই, আবার আমাদেরকে যারা চাকরিচ্যুত করে তাদেরই বেতন বেশি বাড়ে। আমাদেরকে যারা রাস্তায় নামলে মারে তাদেরও তো বেতন বাড়ে, তাই না? তা আমরা বলবো, আপনাদের এই যে দাবি আদায় করতে গিয়ে আমি কিন্তু সাসপেন্ড হয়েছিলাম, তখন কিন্তু আপনারা চিন্তা করেন নাই যারা সাসপেন্ড করেছেন যে কেন সাসপেন্ড হলো।
কি অপরাধ ছিল, আপনারা সেটা জাজ বিচার না করেই আগে সাসপেন্ড অর্ডার দিয়েছেন। তাহলে আমাদের এই আন্দোলনের কারণে আজকে পে স্কেল হলে আপনারও তো বেতন বাড়বে। 2020 সালের পর থেকে যে কর্মকর্তা কর্মচারীরা অবসরে গেছেন তারা কিন্তু এই পে স্কেল পাওয়ার কথা ছিল, তারা ফাইনাল সেটেলমেন্ট থেকে যে গ্র্যাচুইটিটা সেটা কিন্তু তারা পায়নি, বঞ্চিত হয়েছে। 2020 সালের পর থেকে আজ পর্যন্ত যারা অবসরে গিয়েছেন তারা সবাই তাদের এই ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। আজকে এই 26 সালের জানুয়ারি আর 25 সালের জুন মাসের পর থেকে যারা অবসরে গেছে, আজকে যদি এই নির্বাচনের আগে পে স্কেলের গেজেট না হয় তাহলে কিন্তু তারাও এই গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবে। কেননা এই নির্বাচনের আগে যদি পে স্কেলের গেজেট না হয়, এই জানুয়ারি থেকে যদি পে স্কেল বাস্তবায়ন না হয়, তাহলে নির্বাচিত সরকার এসে আগামী 5 বছরেও পে স্কেল দিতে পারবে না। তারা বিভিন্ন অজুহাত দেখাবে, আর্থিক ক্রাইসিস দেখাবে, এটা দেখাবে, ওটা দেখাবে, তারা দিবে না। তাহলে আমাদের আরো মরতে হবে। কেন? এই পে কমিশনকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করে ব্যবসায়ীরা তাদের জিনিসপত্রের দাম বাড়িয়েছে। আজকে অনেকে বলেন সাধারণ মানুষের কি হবে। আরে সাধারণ মানুষ দেখেন, একজন রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, বাস ড্রাইভার, তারা আজকে ভাড়া নিচ্ছে 2015 সালের, তাই না? 2015 সালের ভাড়া নিচ্ছে। সাংবাদিক ভাইরা কবের ভাড়া নিচ্ছে? আজকের ভাড়া নিচ্ছে। 2026 সালের ভাড়া নিচ্ছে, তাই না? আর আমরা ভাড়া দিচ্ছি 2015 সালের বেতন দিয়া। তাহলে এই যে অটো ড্রাইভার, বাস ড্রাইভার, রিক্সা চালক, এরা কি সাধারণ মানুষ না? তারা তো ঠিকই তাদেরটা আদায় করে নিয়ে যাচ্ছে আজকের দামে। এই যে ধরেন যারা ব্যবসায়ী, যারা বিভিন্ন আমাদের যে কাঁচামাল, নিত্য পণ্যের যে জিনিসপত্রগুলি যারা বিক্রি করে, তারা কি ব্যবসায়িকটা? তারা কি সাধারণ মানুষ না? তারা তো আজকের দামে 26 সালের দাম অনুযায়ী তারা তাদের দাম হাঁকিয়ে নিচ্ছে। তাহলে তারা কি খারাপ আছে? সাধারণ মানুষ কি খারাপ আছে? এই যে বিভিন্ন কোম্পানি বলেন, যারা এই যে সাবান বানায়, সোডা বানায়, এই চাল, ডাল, লবণ, চিনি, দুধ, গরুর দুধ, এটা সেটা বিভিন্ন যে পাউডার দুধ বানায়, এরা কোম্পানির লোক না? তারা আজকের দামে বিক্রি করছে। তাহলে বাংলাদেশের যত প্রাইভেট কোম্পানি আছে সবাই আজকের দামে সব জিনিসগুলি বিক্রি করছে। আপনি গার্মেন্টস সেক্টরে যান, গার্মেন্টস সেক্টরে যে জিনিসগুলি বিক্রি হয়, কাপড় চোপড় যাই বের হয়, সেটা আজকে 26 সালের দাম অনুযায়ী বিক্রি হচ্ছে না। তাহলে কোন জায়গা থেকে সাধারণ মানুষ খারাপ আছে? আর আমরা 2015 সালে যে 8,250 টাকায় সর্বোচ্চ 16,950 টাকা বেতন পাই, সেই বেতন দিয়ে আজকে 26 সালের চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, সুজি, গাড়ি ভাড়া যা কিছু আছে সবকিছু আমরা সেই 15 সালের টাকা দিয়ে দিচ্ছি। তাহলে 15,000 টাকা দিয়ে কি একটা সংসার চলে? ঢাকা শহরের মতো জায়গায়, চট্টগ্রাম বিভাগীয় শহরের মতো জায়গায় 15,000 টাকা দিয়ে কি চলা যায়? আরে আমরা পে কমিশনে একটা হিসাব দিয়েছিলাম, শুধু ডাল, আলু ভর্তা আর ভাত যদি খায় তাও 6 সদস্য বিশিষ্ট একটা পরিবারের মাসে 27,000 টাকা শুধু খাবারের বিল লাগে। তার বাসা ভাড়া আছে, গ্যাস খরচ আছে, পানির বিল আছে, চিকিৎসা আছে, শিক্ষা খরচ আছে, অফিসে যাতায়াত আছে, অফিসে গিয়ে নাস্তার কথা বাদ দিলাম। 6 টাকায় কি নাস্তা পাওয়া যায়? 6 টাকায় কি কেউ নাস্তা দিবে? তাহলে আমরা সেই 6 টাকা নিয়েও আমরা কিন্তু চলে আসতেছি। এত লাঞ্ছনা, এত বঞ্চনার পরেও যে অর্থনীতিবিদরা আজকে পে স্কেলের জন্য আপনারা বিরোধিতা করেন, আমি বলবো তারা সবাই জ্ঞান পাবে। আপনারা বাস্তবতা মানতে রাজি না, আপনারা হিংসা করেন। এই হিংসা বাদ দেন। আমরা যারা সাধারণ কর্মচারী আছি তারাও সাধারণ মানুষের দলে। আরে আমরা যে বেতন পাচ্ছি না, 10 বছর ধরে বেতন বাড়তেছে না, সে কথাটা আপনারা বলেন না। আপনারা বলেন সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষ তো ঠিকই নিয়ে নিচ্ছে, আপনিও তো সাধারণ মানুষের দলে, তাই আপনার পে স্কেলের দরকার হয় না। কিন্তু আমাদের পে স্কেল ছাড়া এই 11 বছরে কারো কিন্তু গ্রেড পরিবর্তন হয়নি, কারো পদোন্নতি হয়নি। যারা ব্লক পোস্টে চাকরি করে, আজকে দেখেন রেলওয়েতে আছে যারা অনেক মানুষ আছে যারা ব্লক পোস্টে চাকরি করে।
আজকে বিভিন্ন গাড়ি চালক আছে, দেখবেন তারা ব্লক খুঁজতে চাকরি করে। গাড়ি চালকরে কি পদবি দেবে? ড্রাইভার থেকে তারা কি পদবি দেবে বলেন? সে ব্লক পোস্টে চাকরি করে। আমি নিজেও ব্লক পোস্টে চাকরি করি। আমার 3টা টাইম স্কেল পাওয়ার কথা ছিল, আমি একটা টাইম স্কেল পাওয়ার পরই টাইম স্কেলে তালা লেগে গেল, আর পাওয়া গেল না। আমি এখন 2টা টাইম স্কেল আমার ডিউ আছে। তাই আমরা এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, গেজেট প্রকাশের আগে আমরা যে 3টা টাইম স্কেল হারিয়েছি, সেই 3টা টাইম স্কেলকে যাতে পুনর্বহাল করা হয়। কারণ যারা ব্লক পোস্টে আছে এবং যাদের পদোন্নতি নেই, তাদের গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নেই। এজন্য আপনারা গেজেট প্রকাশের আগে সেই টাইম স্কেলকে অন্তর্ভুক্ত করবেন। অনেক কথা বলেছি, অনেক আপনারা ধৈর্য ধরেছেন, আর সামনে কিছু না বলে আমরা বলবো, মাননীয় সরকারকে অনুরোধ করব, আপনারা যেহেতু পে কমিশন গঠন করেছেন, আপনারাই এই পে স্কেল বাস্তবায়ন করে যান। আপনি যদি আপনার এই পে স্কেল বাস্তবায়ন করে না যান, তাহলে আপনার এই পে কমিশন, এই প্রস্তাবের কোনো অর্থ থাকবে না। সবকিছু নির্বাচিত সরকার এসে বাতিল করে দিবে। তাহলে এই যে এত কষ্ট, এত কিছু, সবকিছু বৃথা যাবে। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। আমরা আপনার কাছে আরেকবার শান্তির যে বাংলাদেশে ছড়িয়ে যাবে, সেটা আমরা দেখতে চাই। আপনি নির্বাচনের আগে তথা 31শে জানুয়ারির মধ্যে এই পে স্কেলের গেজেট প্রকাশ করুন। আপনি সারা বিশ্বের মধ্যে ইতিহাস হয়ে থাকবেন। তাই আমি শেষবারের মতো আপনাদেরকে একটা কথাই বলবো, ষড়যন্ত্র নাকি প্রজ্ঞাপন? আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, গেজেট প্রকাশ করে দাও, করতে হবে, করে দাও। নির্বাচনের আগে গেজেট প্রকাশ করো, করতে হবে। গেজেট প্রকাশ করতে হবে, করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই, ফেরত চাই। টাইম স্কেল সিলেকশন গ্রেড ফেরত চাই, দিতে হবে। ধন্যবাদ। আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে এসে আপনারা আমাদের কথা শুনেছেন, সবার কাছে অনুরোধ করব, এই গেজেট প্রকাশের আগ পর্যন্ত আপনারা প্রত্যেকের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকেরই ফেসবুক আইডি আছে। আরে আমাদের দাবির কথা অন্য কেউ প্রচার করবে না, আপনাদের নিজেদেরকে প্রচার করতে হবে। আপনারা প্রত্যেকে প্রতিদিন নিজের আইডিতে পোস্ট দিবেন যে নির্বাচনের আগে আমরা পে স্কেলের গেজেট চাই। অন্য কোনো কথা নেই। এই একটা কথা বলে আপনারা সবাই যার যার জায়গা থেকে এই পে স্কেলের দাবিতে জেগে উঠুন, গর্জে উঠুন এবং আপনাদের এই দাবির কথা প্রচারের জন্য সবাইকে জাগিয়ে তুলুন। সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অশেষ ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠান যে আয়োজন করেছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যে আহ্বায়ক চট্টগ্রাম শাখা মেহেদি হাসান মেহেদি এবং সদস্য সচিব আমাদের যে সাব্বির আহমেদ সাব্বির সহ যারা এখানে রয়েছেন, আব্দুল কাদের, যিনি এই 24-এর গণ অভ্যুত্থানে অনেক ভূমিকা রেখেছেন, অনেক কষ্ট সাধন করেছেন। সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বরকত ভাই আছেন বাংলাদেশ রেলওয়ে, আমাদের এখানে রেলওয়ে হাসপাতাল পাহাড়তলির ফার্মাসিস্ট নাসির আহমেদ আছে এবং উপস্থিত এখানে যারা আছেন, একজন শিক্ষক রয়েছেন, এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানের একজন এসেছিলেন, ওনার কথা শুনেছি। সবাই খুব ভালো কথা বলেছেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের জন্য একটা পে স্কেল উপহার দিতে পারি। সারা দেশের কর্মচারীরা যাতে একটু সুখে শান্তিতে একটু ভালোভাবে বাঁচতে পারে, এটাই আমাদের প্রত্যাশা, অন্য কোনো চাওয়া নেই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে